আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যুদ্ধবিরতি মানেই যুদ্ধের শেষ নয়, সবসময় এ কথা বলা যাবে না। তবে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হলো যে কোরিয়া যুদ্ধ 1950 সালে শুরু হয়েছিল, 53 সালে শেষ হয়েছিল এবং দুটো দেশ তৈরি হয়ে গিয়েছিল, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। তাদের ভেতরে একটা যুদ্ধবিরতি হয়েছিল, তা নিয়েই তারা এখনো চলছে। অফিসিয়ালি ইন এ সেন্স আপনি বলতে পারেন যে দুই কোরিয়া এখনো যুদ্ধাবস্থায় রয়েছে এবং তারা একটা যুদ্ধবিরতির উপরে রয়েছে। কিন্তু এরপর অন্যান্য যে যুদ্ধ, বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যের দিকে আমরা তাকাই, তাহলে যে যুদ্ধে ইসরায়েল যুক্ত রয়েছে সেখানে যুদ্ধবিরতি মানেই যুদ্ধের শেষ নয়। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং যুদ্ধবিরতির ইতিহাস দেখুন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং যুদ্ধবিরতির ইতিহাস দেখুন। যুদ্ধবিরতি কি শেষ হয়েছিল? তাহলে ইরানের সঙ্গে এখন ইসরায়েলের এই যে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প করে দিয়েছেন কাতারের সহযোগিতা নিয়ে, এই যুদ্ধবিরতি কি ফাইনাল কথা? সবকিছু কি শেষ হলো? এই যে সবকিছু শেষ হলো না এবং যুদ্ধবিরতি মানে যুদ্ধের শেষ নয়, চূড়ান্ত মীমাংসা নয়, এই বিষয়টি বুঝতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোন কথা থেকে আমরা এটি ইঙ্গিতটা নিতে পারি? সেটি হলো যে কানাডাতে G7 এর যে বৈঠক হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বৈঠকে তিনি সংক্ষিপ্ত করে দেশে ফিরে গিয়েছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের ভিতরে একটা যুদ্ধবিরতি করাতে চান, যে জন্য তিনি চলে যাচ্ছেন। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে ইমানুয়েল ম্যাক্রন পুরো বিষয়টি ধরতে পারেননি, তিনি আসলে আরো বেশি কিছু চান, এর চেয়ে বড় কিছু করতে চান। এবং তার যেই বিমান রয়েছে যা দিয়ে তিনি চলাফেরা করেন, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন যে তিনি এটির একটি শেষ দেখতে চান, একটা এন্ড দেখতে চান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের মধ্যস্থতায় যেই যুদ্ধবিরতি হলো এবং দুই পক্ষই এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলা হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে শাসন করছেন, বিরক্ত হচ্ছেন এবং নানান, শুনেছেনই আপনারা কি ল্যাঙ্গুয়েজে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের কর্মকাণ্ডকে। এই পরিস্থিতিতে এসে আমরা কি বলতে পারি যে এই যুদ্ধবিরতি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বৈরিতা, সে বৈরিতাকে শেষ করলো, একটা পরিসমাপ্তি ঘটলো? তা বোধ করি বলা যায় না। তবে যুদ্ধবিরতির যে একেবারে সফল নেই তা কিন্তু নয়। একটা সফল হলো যে যারা সাইরেনের শব্দ শুনে ইসরায়েলে বাংকারে চলে যেতেন আশ্রয়ের জন্যে, ঘন্টার পর ঘন্টা সেখানে উদ্বেগ উৎকণ্ঠায় কাটাতে হতো, তাদের জন্য যুদ্ধবিরতির ঘোষণা একটা স্বস্তির। ইরানের যে মানুষগুলো বা তেহরান শহরের যে মানুষগুলো, তেহরানে 1 কোটিরও বেশি মানুষ বসবাস করে, যারা দেশ ছেড়ে চলে গেছেন, শহর ছেড়ে চলে গেছেন, যাদের জীবিকা থেমে যাচ্ছে, শ্রমজীবী মানুষ, অর্থনীতির চাকা যাদের আটকে যাচ্ছে, তাদের জন্য এই যুদ্ধবিরতির ঘোষণাটি অত্যন্ত স্বস্তির। এখন ইসরায়েলের জন্য শান্তি এবং তেহরানের জন্য স্বস্তি, এই যে এই বিনাশতার মালাটি গেঁথে দেওয়ার কাজটি দুরূহ এবং এই কাজটি করতে হলে সবকিছু শেষ হতে হবে, একটা মীমাংসা হতে হবে। বরং কিছু কিছু জায়গাতে মীমাংসা নয়, সংকট আরো বেড়েছে। কেমন? এই যেমন ধরুন, গত 50 বছর ধরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে বৈরিতা, ইরানের যে মনোভাব, সেটি এবার আরো বাড়লো এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই ইরান পছন্দ করার কোনো কারণ নেই। আবার একই সঙ্গে ইরানের জনগণ এখন এই যে আক্রমণ, আমি গণমাধ্যমে দেখলাম যে অধিকাংশ মানুষই মনে করে যে এটি তাদের সার্বভৌমত্বের উপরে হামলা, সুতরাং সেখানে একটা জাতীয়তা বোধ তৈরি হয়েছে, তারা ঐক্যমত হয়েছে, তারা একতাবদ্ধ হয়েছে, এমন খবর আমি গণমাধ্যমে পড়েছি। এবং এই যে একতাবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ লোকগুলো কি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই যে হামলা, এটিকে পছন্দ করছে? আবার ধরুন, যারা চেয়েছিলেন যে 1979 সালে যে ইসলামী বিপ্লব হওয়ার পর যে সরকার বসেছে ইরানে, ইসলামী বিপ্লবের সরকার, সেই সরকারের যারা শেষ করতে চেয়েছিলেন, যারা এই সরকারকে উৎখাত করে দিতে চেয়েছিলেন, তারা হয়তো কিছুটা বুঝতে পারছেন যে এই সরকার কিছুটা দুর্বল হয়েছে এই এত আক্রমণ যুদ্ধ পরিস্থিতির পর। কিন্তু এই সরকার তো ইরানের টিকে আছে, এখনো ক্ষমতাসীন আছে এবং শাসনভার তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে রয়েছে এবং এখনো তারা ইসরায়েলে হামলা করার মতো সিদ্ধান্তগুলো নিচ্ছে। এছাড়া এই যে ইসরায়েল যেসব যুক্তিগুলো দিয়েছে বা যেসব যুক্তির কারণে তারা ইরানের সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছে, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে হত্যা করেছে,
তাদের সামরিক স্থাপনায় হামলা করেছে, তাদের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে, এবং যেই কারণে অর্থাৎ যেই অস্তিত্ব সংকটকে সামনে এনে ইসরায়েল এই কাজগুলো করেছে, সে সংকট কি শেষ হয়ে গেছে? ইরান কি এখন তাদের জন্য আর কোনো রকম থ্রেট নয়? সে কথা কি হলফ করে বলা যায়? শুধু একটা উদাহরণ দিই আপনাদের সুপ্রিয় দর্শক, সেটি হলো যে যুক্তরাষ্ট্র অনেক টাকা খরচ করে যে বিমান অন্য কারোর নেই সেই বিমান উড়িয়ে এনে, যে বোমা অন্য কারোর নেই, অন্য কোনো সেনাবাহিনীর নেই, সেই বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে। কিন্তু এই যে আন্তর্জাতিক আণবিক সংস্থা পরীক্ষা করে দেখেছে যে এর বাইরে কোথাও বিকিরণের কোনো রকম আলামত তারা পায়নি। এখন তাহলে প্রশ্ন উঠেছে যে 400 কেজি ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করে বিশুদ্ধ করে রেখেছে ইরান, যেই ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে তা দিয়ে অ্যাটম বোম তৈরি করা যায়, সেই ইউরেনিয়ামগুলো তাহলে কোথায় গেল? সেই ইউরেনিয়ামগুলো ইরান কোথায় রেখেছে? এমন তো বলা যাবে না যে ইরানের হাতে এই ইউরেনিয়াম নেই, কারণ আন্তর্জাতিক যে সংস্থা জাতিসংঘের অধীনে কাজ করে, তারা তো আলাপ আলোচনা করে, পরীক্ষা করে, পর্যবেক্ষণ করে, অনুসন্ধান করে একটা প্রতিবেদন দিয়েছে, যে প্রতিবেদনে তারা এই কথাগুলো বলেছে যে তারা ইউরেনিয়ামের আইসোটোপ U-235কে 60% পর্যন্ত বিশুদ্ধ করে ফেলেছে, তাই নয় কি? সুতরাং এই যে ইউরেনিয়াম নিয়েই এখন যেই ঝামেলা, তা কি শেষ হলো? যেমন ইরানকে বলেছে কোথাও বা কোনো চুক্তি থেকে ইরান গেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি ইরান বন্ধ করে দেবে? এ কথা তো তারা বলেনি এখনো। এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারা কি কোথাও বলেছে যে ইরানকে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে? সেটিও তারা বলেনি। সুতরাং মৌলিক যে বিরোধ ছিল সে বিরোধ কিন্তু থেকেই যাচ্ছে। তারপর রয়েছে ইরানের এই যে সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এই কর্মসূচি যে ইরান বন্ধ করবে এমন তো কোথাও বলেনি। এবং ইরান কিছু ক্ষেপণাস্ত্র ছড়েছে বটে, এবং যা দিয়ে তারা ইসরায়েলের মতো একটি দেশকে আক্রমণ করেছে। এখন যখন হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই হতো, হামাস কিন্তু ইরানের মতো এমনভাবে ইসরায়েলে আক্রমণ করতে পারেনি। সুতরাং সুপ্রিয় দর্শক, এই যে যুদ্ধবিরতি হলো, এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি, তাই নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আপনাদের কি মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।